জিপিএইচ ইস্পাত নিবেদিত। প্রিয় দর্শক, এনটিভির বিশেষ আয়োজন জিপিএইচ ইস্পাত কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। সরাসরি প্রচারিত এই অনুষ্ঠানে মূলত আমরা করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য এবং বিভিন্ন গবেষণা, এছাড়া এই ভাইরাসের প্রভাব, এর থেকে উত্তরণের উপায়, এসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং এই আলোচনায় দেশ এবং দেশের বাইরে থেকে অতিথিরা আমাদের সাথে যুক্ত হন। আজকে আমাদের সাথে যুক্ত আছেন তিনজন অতিথি। আমি প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকির, তিনি অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, এবং আরেকজন হচ্ছেন ডক্টর এস এম আব্দুর রহমান, তিনি ফার্মেসি অনুষদের ডিন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। এছাড়া দেশের বাইরে থেকে একজন যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে ডাক্তার আবু ফিরোজ, তিনি জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন, রয়্যাল গোয়েন্ট হাসপাতাল, যুক্তরাজ্য। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই শুরু করতে চাই ডাক্তার আবু ইউসুফ ফকির, আপনার সাথে আপনাকে প্রশ্ন করার মধ্য দিয়ে। সেই বিষয়টি হচ্ছে যে আপনাদের অধিদপ্তর থেকে প্রতিদিনই যে তথ্যটি জানানো হয়, কিছুক্ষণ আগেই সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য জানানো হয়েছে, এবং আজকে কিন্তু একটি বড় ধরনের উলম্ফন যেটি বলা হয়ে থাকে, সংক্রমণ বিশেষজ্ঞরা বলে থাকেন, সেটি আমরা দেখতে পেয়েছি, এবং 1617 জন আজকে আক্রান্ত হয়েছেন। যদিও নমুনা পরীক্ষা করা হয়েছে প্রায় 10,000-এর উপরে, সে কারণে হয়তো এই উলম্ফনটি ঘটেছে। আর মৃত্যুর সংখ্যা গতকালকে চেয়ে 5 জন কম। গত 2 দিন 21 জন করে মৃত্যু হয়েছিল, আজকে সেটি 16 জন, অর্থাৎ 5 জন কমেছে মৃত্যু। তো সেই ক্ষেত্রে আসলে সামনের দিনে কি এই ভাইরাসের সংক্রমণ আরও বেশি ভয়ানক আকার ধারণ করবে কিনা, আপনাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসলে কি ধরনের পূর্বাভাস আপনাদের কাছে রয়েছে? ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য। তবে আমার কাছে মনে হচ্ছে যে আগামী দিনগুলোতে আরও এটা বাড়তে পারে, কারণ এখন আমাদের যে ডিজিজের পিক ইনসিডেন্স সেটা কিন্তু আগাচ্ছে। আর হচ্ছে আমরা লকডাউন থাকলেও যে প্রিমিক্সিং হচ্ছে, এখন ঢাকা, নারায়ণগঞ্জ, আপনার গাজীপুর হটস্পট হলেও পাশাপাশি এই লোকগুলা যখন গ্রামে গঞ্জে যাচ্ছে এই ঈদ উপলক্ষে, এরা কিন্তু ডিজিজ বহন করে নিয়ে যাচ্ছে, পাশাপাশি অন্য লোকদেরকেও কিন্তু কন্টামিনেট করতেছে। সেই ক্ষেত্রে আমরা মনে করতেছি যে এটা আরও বাড়ার সম্ভাবনাই বেশি। আর মৃত্যুর হার আজকে যেটি কম দেখতেছেন, এটা একজাক্ট বলা যাবে না, এই জন্য কারণ হয়তো আজকে আরও 10 জন মারা গেছে, সেই টেস্টগুলো আমরা হয়তো আজকে করতে দেওয়া হয়েছে, অথবা মৃত্যুর পরে তাদের স্যাম্পল নেওয়া হয়েছে, সেই স্যাম্পলগুলো হয়তো 2 দিন পরে রিপোর্ট আসবে, রিপোর্ট আসলে দেখা যায় ওই দিন আবার সংখ্যায় বাড়বে। তবে মোটামুটি এটুকু বলা যায় যে বাংলাদেশে আক্রান্ত হারের তুলনায় কিন্তু বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের মৃত্যুর হার কিন্তু কম্পারেটিভলি কম। যে মাত্র 1.44% আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী শনাক্তের তুলনায় মৃত্যুর যে হার, সেটি নিশ্চয়ই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম। আমি একটু এই প্রসঙ্গে যেতে চাই ডাক্তার আবু ফিরোজ, যিনি যুক্তরাজ্যে রয়েছেন। ডাক্তার আবু ফিরোজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? যে বিষয়টি ডাক্তার আবু ইউসুফ ফকির বলছিলেন যে মৃত্যুর হার শনাক্তের তুলনায় বাংলাদেশে কম, তো আমরা জানি যে যুক্তরাজ্যে কিন্তু মৃত্যুর হার অনেক বেশি, এবং সেখানে সংক্রমণও কিন্তু একটি ভয়ানক আকার ধারণ করেছিল। প্রায় 3 লাখের মতো মানুষ ইতিমধ্যেই সংক্রমিত হয়েছে। তো এখনকার সর্বশেষ পরিসংখ্যান এবং সেখানকার পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা কিন্তু গত এক সপ্তাহ থেকে, গত লাস্ট কয়েকদিন থেকে আমরা আমাদের স্বস্তির নিঃশ্বাস আমরা লক্ষ্য করছি। এখন কনস্ট্যান্টলি কয়েকদিন আমাদের ইনফেকশন রেট, ডেথ রেট এবং হসপিটাল অ্যাডমিশন কমে আসছে। আর আমরা আশা করছি যে এভাবে যদি কমতে থাকে, তাহলে হয়তো আগামীতে আমাদের যে কারেন্ট যে আমাদের লকডাউন সিচুয়েশন যে আছে, সেটা হয়তো আরো রিল্যাক্স করার একটা সম্ভাবনা আছে।
জি, আবু ফিরোজ, এই প্রসঙ্গে আরেকটু যুক্ত করতে চাই। সেখানে আমরা তো জানি যুক্তরাজ্যে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন এবং অনেক অনেক প্রবাসী বাংলাদেশি এই করোনায় মারাও গিয়েছেন। সেই সংখ্যাটি কত এবং এখন পর্যন্ত করোনায় আক্রান্ত কতজন বাংলাদেশি রয়েছেন যুক্তরাজ্যে? ধন্যবাদ আপনার প্রশ্ন। আমি প্রথমেই বলি, আপনি ঠিকই বলেছেন, ইউকেতে আমাদের বাংলাদেশিদের মধ্যে মৃত্যু সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি। আর এই ট্রেন্ডটা কিন্তু আরো আদার ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকাতেও আছে। আমি বাংলাদেশ যারা আত্মীয় স্বজন দেশে বিভিন্ন জায়গায় মারা গেছেন, আমি তাদের সাথে সমবেদনা প্রকাশ করছি এবং তাদের মৃত্যুর আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই বিষয়ে আমি বলি, আমাদের রিসেন্টলি বাংলাদেশে আমাদের যখন এখানে এপ্রিলের মাঝামাঝি দিকে যখন এখানে ব্ল্যাক, এশিয়ান এবং এথনিক মাইনরিটি গ্রুপের মধ্যে যখন 11 জন যখন মারা গেল, তখনই কিন্তু এটা সবার দৃষ্টি আকর্ষণ করে। ওই সময়ে আমাদের ব্যাপার নিয়ে একটি ইনভেস্টিগেশন শুরু করা হয়। তবে শুধু তাই নয়, এই মাসের প্রথম দিকে এখানে একটা ব্রিটিশ মেডিকেল জার্নাল ল্যান্ডসেটে একটা খুব ইম্পর্টেন্ট একটা পেপার পাবলিশ হয়। তাতে যে স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে আমি সংক্ষেপে সেগুলোকে বলছি। এই দেশে কিন্তু বাংলাদেশ, আমরা ব্ল্যাক, এশিয়ান, এথনিক মাইনরিটি গ্রুপের সংখ্যা কিন্তু মোট জনসংখ্যার 13%, কিন্তু তাদের মৃত্যু হার তাদের ইনফেকশন হার কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। যেমন আমি বলি, এখানে হোয়াইট ব্রিটিশদের ইনফেক্টিভ সংখ্যা ছিল 75-6%, কম্পারেটিভলি সেখানে ব্রিটিশ ব্ল্যাক, এথনিক মাইনরিটি এবং এশিয়ানদের যে মৃত্যু হার প্রায় 16%, কম্পারেটিভলি অনেক বেশি। শুধু তাই না, আমি আরেকটা স্ট্যাটিস্টিক উল্লেখ করতে চাই, সেটা হলো যে এই মৃত্যু হার এই ব্ল্যাক, এশিয়ান মাইনরিটি কমিউনিটির মধ্যে প্রায় 4%, কম্পারেটিভলি বাংলাদেশ এবং এশিয়ান কমিউনিটি এদের মৃত্যু হার প্রায় 2.7 থেকে 2.8%। এবং আরেকটা ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক, সেটা হলো যখন ওই সময় যখন এপ্রিলের মাঝামাঝি যখন ইউকেতে এটা ইউকে আপনার ইন্টেনসিভ কেয়ার রিসার্চ এবং স্ট্যাটিস্টিক্স এর ডাটা, এপ্রিলের মাঝামাঝি যখন ইন্টেনসিভ কেয়ার গুলোতে রোগগুলো ভর্তি ছিল, তার 35%, 35% কিন্তু এই ব্ল্যাক, এশিয়ান এবং এথনিক মাইনরিটি ছিল। জি, আবু ফিরোজ, আপনাকে ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, আপনার কাছে আবারও আসবো আমি। তার আগে একটু যেতে চাই ডক্টর আব্দুর রহমান, এস.এম. আব্দুর রহমান, আপনার কাছে যে বিষয়টি খুব গুরুত্বের সাথে এখন আলোচিত হচ্ছে, যে করোনা ভাইরাসের চিকিৎসা এবং এর ওষুধ, ভ্যাকসিন, সেই বিষয়গুলো নিয়ে। আপনি যেহেতু ফার্মেসি অনুষদের ডিন হিসেবে রয়েছেন, আপনি নিশ্চয়ই এই বাংলাদেশের এবং বিশ্বব্যাপী যে ওষুধগুলোর চেষ্টা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে তথ্যগুলো আপনার জানা রয়েছে, এবং আপনার কাছ থেকে আমরা জানতে চাই আসলে এই এখন পর্যন্ত করোনা ভাইরাসের আসলে কার্যকরী কিংবা কাছাকাছি কার্যকর কোনো ওষুধের সন্ধান আপনাদের জানা রয়েছে কিনা। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে করোনা ভাইরাস যেভাবে সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে, আসলে নিয়ন্ত্রণ করা এবং এটাকে নির্মূল করার জন্য সারা বিশ্বব্যাপী কিন্তু গবেষণা চলছে। তো গবেষণার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এই পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলেছে, শেষ পর্যন্ত মানে 15 তারিখে যেটা আমাদেরকে ইনফরমেশন দিয়েছে যে 108টি ভ্যাকসিন কিন্তু প্রক্রিয়াধীন আছে, মানে এটা গবেষণা হচ্ছে। সেখানে 8টি ভ্যাকসিন এ পর্যন্ত মানবদেহে দেওয়া হয়েছে। এর ভিতরে যে ভ্যাকসিনটি প্রথমে দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে সারা গিলবার্ট এবং তাদের যে দল আছে তারা দিয়েছিল, এবং সেটি কিন্তু মানুষের শরীরে দেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি আমরা জানতে পেরেছি যে সেই ভ্যাকসিনটি কিন্তু মাঙ্কিতে কাজ করে না। শেষ পর্যন্ত করোনা ভাইরাস ইনফেক্টেড মাঙ্কিতে ঠিকমতো কাজ করে না। এই 8টির ভিতরে কিন্তু 4টি ভ্যাকসিনই কিন্তু চায়না থেকে তারা ক্লিনিক্যাল ট্রায়ালে নিয়ে এসেছেন। সম্প্রতি আমরা গতকাল জানতে পেরেছি যে ইউএসএ তে একটি ভ্যাকসিন যেটা 8 জনের শরীরে দেওয়া হয়েছে, সেখান থেকে যে অ্যান্টিবডি পাওয়া গিয়েছে, সেই অ্যান্টিবডিটা মাউস লেভেলে সেটা কাজ করেছে, ভাইরাসের
এগেনস্টে জি সেই অ্যান্টিবডিগুলো আব্দুর কাজ রহমান, করছে। আপনি ভ্যাকসিন নিয়ে আলোচনায় আবারও আসবো আপনার কাছে, কিন্তু তার আগে একটু বিষয় যুক্ত করতে চাই। যে ওষুধগুলোর কথা বলা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে আপনি নিশ্চয়ই জানেন যে ডাক্তার তারেক আলম একজন চিকিৎসক রয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজে, তিনি কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে এসেছে বিষয়টি যে তারা এই আইভারমেকটিন এবং আরেকটি আমি সেই ওষুধের বিষয়টি সমন্বয়। আসছি, ওষুধের বিষয়টিতে আসছি। জি ওষুধের বিষয়টি বাংলাদেশে আপনারা দেখেছেন যে বাংলাদেশে ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে বেশ কতগুলি কোম্পানিকে ওষুধ উৎপাদনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তার ভিতরে একটি ওষুধ হচ্ছে রেমডেসিভির, যেটা আমেরিকাতে এফডিএ সম্প্রতি ইমার্জেন্সি ইউজ হিসেবে অ্যাপ্রুভাল দিয়েছে, এবং সেই ওষুধটি বাংলাদেশের 8টি কোম্পানিকে দেওয়া হয়েছে এবং সেটা উৎপাদন করছে, এবং সেটা হয়তো ব্যবহার করা যেতে পারে, কিন্তু ওষুধের উচ্চ মূল্য রয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ওষুধ কিন্তু এখন সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে এবং বাংলাদেশেও এসেছে। তার ভিতরে একটি ওষুধ হচ্ছে জাপানে উৎপাদিত ফ্যাভিপিরাভির, যেটাকে জাপানে অ্যাভিগান বলা হয়। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এটার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। আমি ব্যক্তিগতভাবেই সেই ক্লিনিক্যাল ট্রায়ালের সাথে জড়িত আছি। এটা প্রায় 1 সপ্তাহ হলো আমরা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছি। এটা কুর্মিটোলা জেনারেল হসপিটাল, মহানগর হসপিটালে, সেখানে ওষুধটি ব্যবহৃত হচ্ছে। এই অ্যাভিগান প্রথমে ব্যবহৃত হয় চায়নাতে, এবং সেখানে কিন্তু ভালো সুফল পাওয়া যায়। এবং রিসেন্টলি রাশিয়াতেও বেশ ভালো রেজাল্ট পাওয়া গিয়েছে। জাপান সরকার অ্যাভিগান কিন্তু 43টা দেশে কিন্তু দিয়ে দিয়েছে ক্লিনিক্যাল ট্রায়াল করার জন্য। তো আমাদের দেশে এই ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। পাশাপাশি আপনারা জেনে থাকবেন, 2-1 দিন আগে আমরা বাংলাদেশ মেডিকেল থেকে যে ওষুধটির কথা বলা হচ্ছে আইভারমেকটিন, সেই ওষুধটি কিন্তু বাংলাদেশ মেডিকেলে ইউজ করে ওনারা ভালো ফলাফল পেয়েছেন বলে বলেছেন। তো সেই বিষয়ে একটা ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু বাংলাদেশে খুব শীঘ্রই হবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর অর্থায়নে আইসিডিআরবির মাধ্যমে একটি ক্লিনিক্যাল ট্রায়াল মোটামুটি রেডি আছে। আমি জানি না শুরু হয়েছে কিনা, 2-1 দিনের ভিতর শুরু হওয়ার কথা। সেটা যদি শুরু হয়, তার ফলাফল যদি আমরা জানতে পারি, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে ক্লিনিক্যাল ট্রায়ালে সেটা কি রকম রেজাল্ট দিচ্ছে। পাশাপাশি বেশ কিছু ওষুধ কিন্তু জাপানে একটা ক্লিনিক্যাল ট্রায়াল এখন শুরু হয়েছে অ্যাভিগানের সঙ্গে। নাফামোস্টাট হচ্ছে প্যানক্রিয়াটাইটিসে ইউজ করা হয়। এই ওষুধটি কিন্তু করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন আছে সেটা দিয়ে যখন এসিই ইনহিবিটর দিয়ে প্রবেশ করে, সেখানে কিন্তু বাধা প্রদান করে। সেই ওষুধটি এখন অ্যাভিগানের সঙ্গে একসঙ্গে দিয়ে একটা ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু তারা শুরু করেছে। মূলত ওষুধের বিষয় এগুলোই বলা যায়। জি আব্দুর রহমান, আপনার কাছে আসবো আমি। এই ওষুধের বিষয় নিয়ে আরো আলোচনা আছে, এই আলোচনাগুলো করব আপনার সাথে। আমি একটু আবু ইউসুফ ফকির আপনার কাছে যেতে চাই। আব্দুর রহমান যে বিষয়গুলো বলছিলেন যে ওষুধের বিষয়গুলো, তো আপনাদের যে হসপিটালগুলোতে বিশেষায়িত হসপিটাল যেগুলোতে করোনা ভাইরাসের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, কোভিড-19 রোগীদের, সেই হাসপাতালগুলোতে এই ওষুধের ব্যবহার এবং কারা বেশি আক্রান্ত হচ্ছেন, কারা সুস্থ হচ্ছেন, কোন বয়সের উপর কী প্রভাব পড়ছে, সেগুলো নিয়ে কি কোনো গবেষণা হচ্ছে? নিঃসন্দেহে আপনারা লক্ষ্য করেছেন সারা পৃথিবীব্যাপী দেখা যাচ্ছে যারা বয়স্ক লোক, যাদের কোমরবিডিটি আছে, তারাই কিন্তু বিশেষ করে মৃত্যুর ঝুঁকিতে তারা কিন্তু বেশি পড়তেছে। আর অ্যাকচুয়ালি যে এভিগান যে ড্রাগটি আমরা ইউজ করতেছি, এটা ব্রড স্পেকট্রাম একটি অ্যান্টিভাইরাল ড্রাগ। সেই হিসেবে আমরা এটা এর আগে আপনার সার্স এবং আপনার বিভিন্ন ভাইরাল ডিজিজ এটা ব্যবহার করা হয়েছে, যেটা জাপান ব্যবহার করেছে। আর বাংলাদেশ মেডিকেল কলেজে যে পরীক্ষাটি করেছে সেটি আমি টেলিভিশনে দেখেছি, এবং সেটি আমার কাছে মনে হয়েছে এটা তারা কিন্তু আসলে যে ডাবল ব্লাইন্ড যে করে যে রিসার্চ করে, সেটা কিন্তু তারা রিসার্চের আওতায় করেনি। পাশাপাশি আপনারা খেয়াল করছেন সবাই যে তাদের রুগীগুলো ম্যাক্সিমাম ছিল ইয়াং পেশেন্টদের আপনি যেটাই দেন সেটাই কিন্তু একটি ভালো রেজাল্ট পাওয়া যায়। এমনকি আপনি যদি চিকিৎসা নাও করেন তারপরে কিন্তু ইয়াং পেশেন্টরা ভালো হয়ে যায়। তারপরে হচ্ছে যে ডক্সিসাইক্লিনের কথা যেটি ওনারা বলেছেন, আসলে ডক্সিসাইক্লিন ড্রাগটি টেট্রাসাইক্লিন একটি গ্রুপের ড্রাগ, এবং সেই ড্রাগটি কিন্তু গত 30 বছর যাবৎ আমরা ডাক্তাররা লিখি না। দীর্ঘদিন না লেখার জন্য এটা ড্রাগ কালচার সেন্সিটিভিটি বা ড্রাগ সেন্সিটিভিটি এটা রয়েছে, এবং ড্রাগ রেজিস্ট্যান্স কম। যার জন্য ড্রাগ রেজিস্ট্যান্স কম থাকার জন্য আমাদের এখানে যে করোনা হওয়ার পাশাপাশি কিন্তু এই বাইরিমিয়ার পাশাপাশি আপনার কিন্তু আমাদের সেকেন্ডারি ইনফেকশন ইন দ্য লাংসে হয়, যার জন্য নিউমোনিয়া হয়। আমরা যে কোনো অ্যান্টিবায়োটিক দেখবেন যে আমাদের যে প্রোটোকল অনুযায়ী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রোটোকল বলেন বা বাংলাদেশের স্বাস্থ্যবিধিতে প্রোটোকল বলেন, সেখানে কিন্তু একটি অ্যান্টিবায়োটিক কথা উল্লেখ করা আছে, অ্যাজিথ্রোমাইসিন আমরা দিচ্ছি। আর ওয়ার্ল্ডে কিন্তু বিভিন্ন জায়গায় আপনার ক্লাথ্রিয়েথ্রোমাইসিন যেটা সেটা দেওয়া যায়, আবার কিটুলিট গ্রুপের ড্রাগও দেওয়া যায়। একটা মোট কথা হচ্ছে আপনার যে সেন্সিটিভ একটি অ্যান্টিবায়োটিক আমরা দিচ্ছি,
যাতে লাংসে সেকেন্ডারি বা বডির অন্য কোথাও সেকেন্ডারি ইনফেকশন যাতে না হয়। আর আবু ইউসুফ এখানে ফকির, এই বিষয়ে যেহেতু আমি আব্দুর রহমান একটু ভাই আপনার আছেন, সাথে যুক্ত উনি করি যে বিষয়গুলো ফার্মেসিস্ট, বলছিলেন। উনি ভালো করে জানবেন। এখানে কিন্তু একটি আপনার সাইটোকাইন স্ট্রং হয়, এবং সাইটোকাইন স্ট্রংয়ের জন্য কিন্তু রোগীগুলা কিন্তু আপনার এই যে ডিটোরেট করে, সেখানে অনেক রকমের সাইটোকাইন রিলিজ হয়, এবং ইন্টারলিউকিন, লিকুইড ট্রেন, তারপরে আপনার সেরোটোনিন, হিস্টামিন, বিভিন্ন সাবস্টেন্সগুলো রিলিজ হওয়ার জন্য বিভিন্ন সাবস্টেন্স রিলিজ হওয়ার জন্য কিন্তু আমাদের টিস্যু ইনজুরি হয়, অ্যান্ডোথেলিয়াল ইনজুরি হয়, ডিআইসি হয়, কাওয়াসাকি ডিজিজ হয়, তারপর আপনার নিউমোনিয়া, সেপ্টিসেমিয়া, লাস্টে মাল্টি অর্গান ফেলিউর হয়ে রোগীগুলো মারা যায়। যা আবু ইউসুফ ফকির, আমি যে বিষয়টি একটু যুক্ত করতে চাচ্ছিলাম সেই বিষয়টি হচ্ছে যে আপনারা হসপিটালগুলোতে যে চিকিৎসা করছেন কোভিড-19 রোগীদের, সেই ক্ষেত্রে এই যে ওষুধের ব্যবহার এবং তা নিয়ে গবেষণা, সেই সব ক্ষেত্রে কি আসলে আমরা যেটা জানি যে বাংলাদেশে মনে হয় হসপিটাল ফার্মাসিস্ট এই ধরনের কোনো নিয়োগ কিংবা কোনো ব্যক্তি কর্মরত নেই। তো সেইখানে কি ফার্মাসিস্টরা কাজ করছেন নাকি চিকিৎসকরা এই দায়িত্বগুলো পালন করছেন? আসলে আমাদের ফার্মেসি ওইভাবে অত পোস্ট নেই, আর আসলে দীর্ঘদিন যাবৎ নিয়োগ না থাকার জন্য এই পোস্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে শূন্য। তো সেই ক্ষেত্রে আমাদের ডাক্তারি কাজগুলো করতেছে, এবং আমাদের বিশেষ করে মেডিসিনের ডাক্তার বিশেষজ্ঞ যারা আছেন তারাই এটা দেখা শুরু করতেছেন। জি, আপনার কাছে আসবো এই বিষয় নিয়ে। আমি একটু আবু ফিরোজ আপনার কাছে যেতে চাই, যেহেতু ওষুধের বিষয়ে আলোচনা হচ্ছে, আপনার কাছে সেই ওষুধের বিষয়টি জানতে চাই। যুক্তরাজ্যে আসলে এই কোভিড-19 চিকিৎসার জন্য কী ধরনের ওষুধ এখন ব্যবহার করা হচ্ছে, কিংবা এই যে আইভারমেকটিনের কথা বলা হলো, রেমডেসিভিরের কথাগুলো বলা হলো, সেই ওষুধগুলো যুক্তরাজ্যে কি ব্যবহার হচ্ছে কিনা? হ্যাঁ, যুক্তরাজ্যে, থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে কিন্তু আমরা একটা বড় ধরনের ট্রায়ালের সঙ্গে আমরা জড়িত। একটা হলো রিকভারি ট্রায়াল, আর একটা হলো অ্যাডাপটিভ কোভিড-19 ট্রিটমেন্ট ট্রায়াল। যে অ্যাডাপটিভ ট্রিটমেন্ট ট্রায়ালটা, এটা জানি এটা ইন্টারন্যাশনাল ট্রায়াল, এটা পৃথিবীর প্রায় 70টা জায়গায় এই ট্রায়ালটা শুরু হয়েছে, এবং যেটা রেমডেসিভির সেটা কিন্তু পার্ট অফ দিস ট্রায়াল। এবং আপনি জানেন এই ট্রায়ালের, অ্যাডাপটিভ ট্রায়ালের কিছু কিছু রেজাল্ট আমরা অলরেডি আমরা পেয়ে গেছি। আমরা মাসের 27 তারিখে পার্টিকুলারলি আমরা যে আমেরিকার যে আপনার অ্যালার্জি এবং ইনফেক্টিভ রিসার্চ ইনস্টিটিউটের কাছ থেকে তাদের তাদের আমরা ট্রায়ালের রেজাল্ট আমরা পেয়েছি। সেই রেজাল্ট অনুযায়ী দেখা যে আপনার এটা অনেকেই জানেন যে এটার দুইটা জিনিস লক্ষ্য করা হয়েছে এখানে। একটা হলো যে আপনার রিকভারি টাইম আর ডেথ রেট। রিকভারি টাইম যারা এই ট্রায়ালে যেটা করা হয়েছে, এটা হলো একটা ডাবল ব্লাইন্ড অ্যান্ড কন্ট্রোল ট্রায়াল, যেটার বিউটি হলো যেটা রোগী এবং ডাক্তার কেউ কিন্তু জানে না যে কে কি পাচ্ছে, কে রেমডেসিভির পাচ্ছে, কে প্লাসিবো পাচ্ছে, যার ফলে এটা মোর অবস ট্রায়াল। এই রেজাল্টের ট্রায়ালের যে রেজাল্ট দেখা গেছে যারা রেমডেসিভির যারা পাচ্ছে তাদের আপনার রিকভারি টাইম 11 দিন, আর যারা প্লাসিবো পাচ্ছে তাদের রিকভারি হলো 15। সেখানে একটা 4 দিন রিকভারি বেনিফিট। ইন টার্মস অফ ডেথ বেনিফিট দেয়ার ওয়াজন্ট দ্যাট সিগনিফিক্যান্ট রেজাল্ট। যারা রেমডেসিভির পাচ্ছে তাদের ডেথ রেট হলো 8.1%, আর যারা প্লাসিবো তাদের ডেথ হলো 11.1%। তো এইটা অলরেডি আমরা জানি কিছু কিছু রেজাল্ট এখনো আসছে। তবে যেটা আরেকটা যেটা বড় ধরনের যেটা ট্রায়াল আমরা এখন সম্পৃক্ত হয়েছি, সেটা আমাদের হলো রিকভারি ট্রায়াল। রিকভারি ট্রায়ালটা ইউকেতে প্রায় আমাদের 70টা হসপিটালে এটা 100 কাজ চলছে। এই ব্যাপারে এই রিকভারি ট্রায়ালে আমরা দুইটা স্টেজে এই রিসার্চটা চলতেছে। একটা হলো যে আপনার যারা হসপিটালে সিমটোম্যাটিক নিয়ে এবং যে সমস্ত রোগীগুলো ইনটেনসিভ কেয়ারের মধ্যে আছে। তো এটা যেটা যে সমস্ত ওষুধ এখানে সিলেক্টিভ করা হয়েছে তার মধ্যে আছে অ্যান্টিবায়োটিক, যেমন অ্যাজিথ্রোমাইসিন, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, তারপর স্টেরয়েড, আপনার অ্যান্টিভাইরাল যেমন লোপিনাভির এবং রেটোনাভির, তারপরে আপনার এর সঙ্গে আমরা রিসেন্টলি আমরা প্লাজমা যেটা থেরাপি সেটাও আমরা অ্যাড করেছি। ওয়ান অফ দ্য বিউটি অফ দিস রিকভারি আপনার থিওরি যে এটা ডোরটা ওপেন রাখা হয়েছে। তার অর্থ হলো এই পরবর্তী পর্যায়ে যদি এমন কোনো ভালো সন্ধান মিলে, you can add this thing this trial as well. এই ট্রায়ালের ব্যাপারে আমি আগেই বলেছি প্রায় 70টা হসপিটালে এটা চলতেছে। আমি যে হসপিটালে কাজ করি আমরাও এটার মধ্যে ইনভলভ। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রায় 800 বেশি আমরা পেশেন্ট কেয়ারের জন্য রিক্রুট করেছি, এবং এইটা রেজাল্ট আমরা আশা করছি হয়তো বা আমরা আগামী মাসের শেষের দিকে রেজাল্টগুলো আমরা হাতে পাবো।
জি, আবু ফিরোজ আপনাকে ধন্যবাদ। ডক্টর আব্দুর রহমান, আপনার কাছে যেতে চাই। যে বিষয়গুলো বলছিলেন যে ওষুধের ট্রায়াল চলছে এবং সেই কাজগুলোতে আপনারাও যুক্ত আছেন, কিন্তু আমরা আরেকটি বিষয় একটু যদি বলি, ডাক্তার আবু ইউসুফ ফকির তিনিও বিষয়টি বলেছেন যে আসলে ফার্মাসিস্টদের যে কাজটি করার কথা, যেহেতু সেই লোকবল নেই, সেই জায়গায় যারা মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন তারাই কাজটি করছেন। কিন্তু বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা বলেন কিংবা সারা বিশ্বের বাস্তবতায় কিন্তু উন্নত বিশ্ব চিকিৎসা সেবায় যেভাবে কাবু হয়েছে এবং বাংলাদেশের চিকিৎসা সেবার বিষয়টিও কিন্তু আমাদের সামনে এসেছে, কোথায় দুর্বলতা কোথায় সক্ষমতা সেই বিষয়গুলো। সেই জায়গা থেকে আসলে এই গবেষণাগুলো কিংবা এই যে ফার্মাসিস্টদের যে ভূমিকা এই পর্যায়ে থাকার কথা ছিল, সেই ভূমিকা আপনারা কতটুকু রাখতে পারছেন? আসলে আপনি জানেন যে আসলে ডাক্তাররা হচ্ছেন চিকিৎসা বিজ্ঞানী আর ফার্মাসিস্টরা হচ্ছেন ওষুধ বিজ্ঞানী। বাংলাদেশে ফার্মেসি আসলে ফার্মাসিস্টরা শুধুমাত্র ওষুধ উৎপাদনের ক্ষেত্রে, ওষুধের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং বিতরণের ক্ষেত্র ছাড়া বাংলাদেশে কিন্তু ফার্মাসিস্টরা ভূমিকা রাখার কোনো সুযোগ এখন পর্যন্ত বাংলাদেশ সরকার করেনি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু সেভাবে চিন্তা ভাবনা করেনি। তবে আপনি যদি দেখেন যে 2016 যে ওষুধ নীতি আছে, সম্প্রতিকালে 2016 যে ওষুধ নীতি, এবং আমরা শুনেছি যে 2018 সনে কিন্তু গেজেট আকারে ফার্মাসিস্টদের, গ্রাজুয়েট ফার্মাসিস্টদের নিয়োগ করার ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হয়নি। বাংলাদেশে শুধুমাত্র এভার কেয়ার হসপিটাল এবং স্কোয়ার হসপিটালে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, হসপিটাল ফার্মাসিস্ট হিসাবে দায়িত্ব পালন করছে। এখানে যদি আমি একটু বলতে চাই যে ফার্মাসিস্টদের ভূমিকাটা কি, ফার্মাসিস্টদের ভূমিকাটা এখানে আমাদের ডক্টর ফিরোজ আছেন, উনি নিশ্চয়ই উন্নত বিশ্বে যেহেতু আছেন উনি ভালো বলতে পারবেন। আমি যদি বলি যে সমন্বিত চিকিৎসা যদি আমাদেরকে দিতে হয়, স্বাস্থ্য সেবা যদি উন্নত করতে হয়, তাহলে কিন্তু স্বাস্থ্য সেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। একটা হসপিটালে একটা ফার্মেসি থাকে, সেখানে যে ওষুধের সেখানে সংরক্ষণ করা হয়, সেই ওষুধটি নকল, ভেজাল হতে পারে, নিম্নমানের হতে পারে, সেটা সঠিক ওষুধটি সঠিক মাত্রায় প্রয়োগের ক্ষেত্রে এটা ফার্মাসিস্ট ছাড়া কোনোভাবেই সম্ভব না। তো হসপিটালে শুধু এটাই না, হসপিটালে দেখা যাচ্ছে অনেক উন্নত বিশ্বে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট কিন্তু কাজ করছে। ক্লিনিক্যাল ফার্মাসিস্ট ফার্মেসি অ্যান্ড থেরাপিউটিক কমিটি নামে একটা কমিটি আছে, সেই কমিটিতে কিন্তু মুখ্য ভূমিকা রেখে থাকে। একজন ডক্টর যখন একটা ওষুধ প্রেসক্রাইব করবেন, ওষুধটি সঠিক মাত্রায় দেওয়া হচ্ছে কিনা এবং ওষুধ প্রয়োগের ফলে রোগীর কি ধরনের প্রতিক্রিয়া হয়, বা একটা প্রেসক্রিপশনে যখন অনেকগুলো ওষুধ থাকে, ওষুধের সঙ্গে ওষুধের ইন্টারাকশন হয়, ড্রাগ ইন্টারাকশন বা ওষুধের যে মেটাবলিজম, ওষুধ অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেনাল ফেইলিউর বা লিভার ডিজিজের ক্ষেত্রে ওষুধের ডোজেস অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। তো এই জিনিসগুলো কিন্তু একজন ফার্মাসিস্ট যদি থাকে, সেখানে ডক্টরের সঙ্গে একসঙ্গে কিন্তু জিনিসগুলো যদি আলোচনার মাধ্যমে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু রোগীর অনেক উপকার হয়। এবং উন্নত বিশ্বে দেখা গিয়েছে যে হসপিটাল স্টে এবং অনেক পেশেন্টের মৃত্যু কিন্তু বাঁচানো গিয়েছে ফার্মাসি প্র্যাকটিস থাকার কারণে। দুঃখজনক হলো আমাদের দেশে এই প্র্যাকটিসটি নাই। আমরা বারবারই গভর্নমেন্টের কাছে বলে যাচ্ছি। আমাদের প্রাক্তন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আমাদেরকে বলেছিলেন যে নির্বাচনের আগে 1500 হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটা আমরা কোনো জি, আব্দুর রহমান, আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে আসবো। ডাক্তার আবু ইউসুফ ফকির, নিশ্চয়ই আপনি ডক্টর আব্দুর রহমানের কথা শুনছিলেন। আসলে বিদ্যমান বাস্তবতায় এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক ধরনের প্রশ্ন কিংবা অনেক ধরনের সক্ষমতা দুর্বলতার জায়গাগুলো স্পষ্ট হচ্ছে, কিংবা এই দেশের যে রোগীদের চাপ রয়েছে সেটি সামনের সময় মোকাবেলা করা কতটুকু কঠিন হবে সেই বিষয়ে একটা চ্যালেঞ্জের মধ্যে আপনারা রয়েছেন। সেক্ষেত্রে ডক্টর আব্দুর রহমান যে বিষয়গুলো উত্থাপন করলেন, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনাগুলো কি? আপনারা এই কোভিড-19 সময় আসলে এই সমন্বিত কাজটি কতটুকু করতে পারছেন? ধন্যবাদ রহমান ভাইকে। যে বিষয়টি আমি নিজে উপলব্ধি করি, কিন্তু বিষয়টি অপ্রিয় সত্যি কথা যে এই যে রহমান ভাইয়ারা যে এই যে নাসিম স্যারের সাথে একবার কথা বলেছিলেন, এটা একটা ধারাবাহিকতা রাখার প্রয়োজন ছিল বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, এবং এদের কিন্তু পোস্টও ক্রিয়েট করতে হবে। যে আমরা চাইলে কিন্তু হঠাৎ করে সরকারি বিধিতে নিয়োগ দেওয়া যায় না। আমি নীতিগতভাবে ওনার সাথে একমত যে একজন ফার্মেসির লোক থাকলে যেটি সত্যি যে অনেক ড্রাগ ইন্টারাকশন আছে, তারপরে পাশাপাশি যে রেনাল ফেলুরের রুগী আছে, তারপরে লিভার ফেলুর রুগী আছে, যে রুগীগুলোর ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, তারপরে এরকম আবার ওয়েটের ব্যাপার আছে। এগুলো কিন্তু নিঃসন্দেহে একজন ফার্মেসির লোক থাকলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত হয়। এই বিষয়টি আমার মাথায় আছে যে মেডিকেল টেকনোলজিস্টের কথা কিন্তু আমরা গত কয়েকদিন যাবত বলে আসতেছি, এবং
অতি শর্ট টাইমের মধ্যে দেখবে যে আমাদের টেকনোলজিস্ট নিয়োগ হয়ে যাবে। আমিও আশা করি আমরা ফার্মেসির লোকজন যদি ওনারা সবাই লেগে থাকে এবং আমরা আশা করি শর্ট টাইমের মধ্যেই আমরা এই ক্ষেত্র থেকে আমরা বের হয়ে যে আরও সুন্দর একটি স্বাস্থ্য ব্যবস্থা আমরা ঢেলে সাজাতে পারবো। জি, আবু ইউসুফ ফকির, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমি একটু আবু ফিরোজের কাছে যেতে চাই। আবু ফিরোজ, নিশ্চয়ই আপনি বাংলাদেশের যে বাস্তবতা সেটি শুনছিলেন, এবং এই যে কোভিড-19 রোগীদের চিকিৎসা, এবং বিশেষ করে এই চিকিৎসা, শুধু চিকিৎসা নয়, এই চিকিৎসার সাথে কিন্তু গবেষণা একটি বড় বিষয় জড়িত, যে কোন ওষুধ ভালো কাজ করছে, কাদের উপর কাজ করছে, সেই বিষয়গুলো আপনারাও গবেষণা করছেন আপনাদের হসপিটালে। তো বাংলাদেশের বাস্তবতা আর আপনাদের বাস্তবতায় এই গবেষণাগুলো কীরকম, মানে আপনি যদি একটু তুলনামূলক চিত্র দিতেন। আমাদের আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আমাদের এখানে ফার্মাসিস্টরা হলো পার্ট অফ দ্য টিম। প্রত্যেকটা হসপিটালে আমাদের ফার্মাসিস্ট আছে, এবং আমরা যে কোনো সময় কোনো ট্রিটমেন্ট বা ট্রায়াল কিছু আমরা করি না কেন, তারা কিন্তু আমাদের পার্ট অফ দ্য টিম। কাজে তাদের পরামর্শ, তাদের ছাড়া কোনো ট্রায়ালই ঠিকভাবে করা সম্ভব না। এটাই হলো বাস্তবতা। আর এখানে যে আর যেগুলো আছে, আমাদের যে সমস্ত ট্রায়াল যেগুলো আমরা করি, তাদের আমাদের একটা ন্যাশনাল ওয়াইড একটা কোলাবোরেশন টিমও আছে। শুধু আমরা নিজেরাই করি না, আমরা আদার যারা অন্য হসপিটালে যারা এই ধরনের ট্রায়াল করছে তাদের সাথে আমরা কোলাবোরেশন করি, এবং সেখানেও ন্যাশনাল ওয়াইড যে কোলাবোরেশন যে টিম আছে, সেখানেও কিন্তু ফার্মাসিস্ট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য হোল প্রজেক্ট। জি, আবু ফিরোজ, আমি তাহলে একটু ভ্যাকসিন বিষয়ে ফিরে আসতে চাই, যে বিষয়টি নিয়ে শুরুর দিকেই কথা বলছিলাম, যে ভ্যাকসিনের বিষয়ে যে গবেষণা শুরু হয়েছে, এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের মডার্না তারা কিন্তু ইতিমধ্যে মানুষের উপর সেটি প্রয়োগ করছে গত পরশুদিন থেকে সম্ভবত। আর যুক্তরাজ্যে তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তা মানুষের উপর প্রয়োগ করেছিল, এবং 1110 জন মানুষের উপর সম্ভবত প্রয়োগ করার কথা ছিল। তো এই অগ্রগতিগুলো কত দূর, আমি একটু সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। আপনি জানেন, থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আপনি জানেন আমরা ভ্যাকসিনের সঙ্গে ইনভলভ কিন্তু জানুয়ারির প্রথম দিকে আমরা অ্যান্টিজেনকে আইডেন্টিফাই করেছি, তারপরে ভ্যাকসিন তৈরি করেছি। ভ্যাকসিন তারপরে আমরা আমাদের প্রি ক্লিনিক্যাল স্টেজে আমরা মার্কের উপরে আমরা ইনভেস্ট করে সেখানে আমরা একটা রেজাল্ট পেয়েছি, এবং তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ক্লিনিক্যাল স্টেজের যে ফার্স্ট স্টেপটা, সেটা কিন্তু অলরেডি আপনার গত মাসে আপনি জানেন কয়েকজন আপনার ভলেন্টারি উপর অলরেডি ইনজেক্ট করা হয়েছে। আমরা এখন এটা রেজাল্ট অপেক্ষা করছি। এরপরে আমরা যাব আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড ফেজ। সেকেন্ড ফেজের জন্য অলরেডি প্রায় মোর দেন 500 ভলেন্টিয়ার আমরা অলরেডি রিক্রুট করেছি, যেটা মেইনলি আপনার অক্সফোর্ড এবং সাউথহ্যাম্পটনে। আমি জানি যে আরো অনেক ভলেন্টিয়ারকে রিক্রুট করার কাজ চলছে। আমাদের যে প্ল্যানিং, আমাদের সেকেন্ড ও থার্ড ফেজটা আমরা একসঙ্গে করার আমরা প্ল্যান নিয়েছি। তার অর্থটা হলো যে আমরা সেকেন্ড ফেজে যে আমরা এই থাউজেন্ডস ভলেন্টিয়ারকে আমরা ইনজেক্ট করবো, অ্যাট দ্য সেম টাইম আমরা ভ্যাকসিন প্রোডাকশন করবো। যার ফলে আমাদের টার্গেটটা হলো যে আমরা বাই সেপ্টেম্বরের যখন বাই সেপ্টেম্বর শুড হ্যাভ অ্যাটলিস্ট 80 মিলিয়ন ভ্যাকসিন আমাদের হাতে থাকে। আর এই ভ্যাকসিনটা প্রডিউস হবে, তখন আমাদের প্ল্যান হলো যারা ভার্নেবল গ্রুপ, যারা ফ্রন্ট লাইনে যারা কাজ করছে তাদেরকে প্রথমে দেওয়া হবে। তবে এই ভ্যাকসিনটা যাতে থার্ড ওয়ার্ল্ডে খুব স্বল্প মূল্যে বিতরণ করা যায়, সেই জন্য আমরা ন্যাশনাল একটা আমরা ডিল আমাদের এখানে যে অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি আছে তাদেরকে আমরা এটার মধ্যে আমরা নিয়ে এসে, যাতে করে তাদের মাধ্যমে, কারণ এটা বিরাট লজিস্টিক ইস্যু, বিরাট একটা খরচের ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল এটার কোলাবোরেশন চলতেছে। আমাদের বর্তমান ভ্যাকসিনের সিচুয়েশন। এরপরেও আমাদের আর একটা ভ্যাকসিন প্রজেক্ট চলতেছে আমাদের আর একটা হসপিটালে, আর একটা ইনস্টিটিউশন। সেটারও একটা রেজাল্ট আমরা খুব শীঘ্রই হয়তো পাবো। কাজেই আমরা খুব আশাবাদী। আমরা স্টিল লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। হয়তোবা আমরা খুব শীঘ্রই এটা একটা ভালো খবর আপনাদেরকে দিব। আবু ফিরোজ, আমি একটু আপনি যুক্ত থাকুন, আমি একটু যেতে চাই আবু ইউসুফ ফকিরের কাছে। যেই বিষয়টি আবু ফিরোজ বলছিলেন তাদের ভ্যাকসিনের গবেষণা নিয়ে, আমরা একটি খবর শুনেছিলাম যে জুন মাসের দিকে হয়তো বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিনগুলো মানুষের উপর প্রয়োগ করা হতে পারে, যেটি গবেষণার কাজে হয়ে আসছে। তো এই বিষয়টি একটু যদি আমাদেরকে স্পষ্ট করেন যে বাংলাদেশ এই ভ্যাকসিন গবেষণার সাথে কিভাবে যুক্ত আছে, এবং যখন ভ্যাকসিনগুলো সত্যিকারভাবে কার্যকর ভ্যাকসিন উদ্ভাবিত হবে, সেক্ষেত্রে সেই ভ্যাকসিনগুলো বাংলাদেশ কিভাবে পাবে? না, এটা তো একটা ইন্টারন্যাশনাল রুল আছে, সেটা কিন্তু আমরা এনলিস্টেড আমাদের বাংলাদেশ অলরেডি হয়েছে। তো এনলিস্টেড হওয়ার পরে
যদি ভ্যাকসিন সত্যি সত্যি আবিষ্কার হয়ে যায়, এমনি কিন্তু যে প্রতিটা ড্রাগ একটা প্যাটেন্সি রাইট থাকে। এই ক্ষেত্রে সারা বিশ্বব্যাপী যে কোম্পানি ভ্যাকসিনটা বের করবে তারা ওই প্যাটেন্সি রাইটটা না রেখে এটা ফ্রি অফ কস্ট আর কি, যে ওরা বা মিনিমাম কস্টে এটা সারা বিশ্বের লোকদেরকে বানানোর পারমিশন দেবে। যেহেতু আমরা ভ্যাকসিন বানাচ্ছি, সেহেতু আমরা এটা আবিষ্কার হলে অবশ্যই আমরা সেটা পেয়ে যাব, সেটা আমাদের সমস্যা হবে না। না, কিন্তু আপনাদের এখানেও তো বাংলাদেশের ট্রায়াল দিয়ে দেখতে হবে যে বাংলাদেশের মানুষের উপর সেটি কতটুকু কার্যকর। আমরা যতদূর জেনেছিলাম যে জুন মাসের দিকে হয়তো বাংলাদেশে সেগুলো ট্রায়াল হতে পারে। এই বিষয়ে একটু সর্বশেষ তথ্য আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আমার মনে হয় কি যে কোনো ড্রাগই যখন একটি ভালো কোম্পানি তৈরি করে, আপনাদের 1988 বা 86 সালের দিকে সেপ্টাইজোন ইনজেকশন রসেফিড নামে বাজার আসছে, এবং সেটা কিন্তু সেই আমলেই একটি ড্রাগের দাম ছিল 500 টাকা, যেহেতু প্যাটেন্সি রাইট ছিল। সেই ড্রাগটা কিন্তু এখন অনেক কম দামে চলে আসছে, এবং হিউম্যান বডি সারা বিশ্বব্যাপী অলমোস্ট একই রকম। যদি ভেরিয়েশন হতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু চিকিৎসা দিতে পারতাম না আসলে। জি জি, আবু ইউসুফ আর ফকির। একটা জিনিস বলি, জি জি, যে ব্রিটিশের যে আপনার মান, ল্যাবরেটরি মান বলেন, গবেষণা মান বলেন, সেটা কিন্তু সারা বিশ্বে সমাদৃত, এবং তারা 1-2-3 মধ্যে তারা কিন্তু করে। জি, আবু ইউসুফ ফকির, ধন্যবাদ। আপনি একটু যুক্ত থাকুন আমাদের সাথে। আমি একটু যেতে চাই আমাদের ফার্মেসি অনুষদের ডিন ডক্টর আব্দুর রহমানের কাছে। নিশ্চয়ই আলোচনাগুলো শুনছিলেন। আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে এই গবেষণাগুলো হচ্ছে বিশ্বব্যাপী, যে ভ্যাকসিনের ডিএনএ ভ্যাকসিন, আরএনএ ভ্যাকসিন এবং আরও ভ্যাকসিনের কিছু ধরন রয়েছে, তো কোন ধরনের ভ্যাকসিনটি বেশি কার্যকর হতে পারে, কিংবা খুব তাড়াতাড়ি কোনটার আসার সম্ভাবনা রয়েছে মানুষের ব্যবহার উপযোগী হিসেবে? জি, এ প্রসঙ্গে আমি একটু বলি। আসলে ভ্যাকসিন ডেভেলপমেন্টটি কিন্তু বেশ সময়ের ব্যাপার। আপনি জানেন যে জিকা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন প্রায় 42 ইয়ার্স লেগেছিল। এইডস এর এগেনস্টে কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। করোনা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিনের জন্য আমি প্রথম দিকে বলছিলাম যে এখানে অনেকগুলো দেশে এটা বেশ কাজ শুরু হয়েছে, এবং বিশেষ করে বলা যায় একটা প্রতিযোগিতাই শুরু হয়েছে কারা ভ্যাকসিন আগে নিয়ে আসতে পারে। তো আমরা দেখেছি যে মূল প্রতিযোগিতা কিন্তু এখন চলছে কিন্তু চায়না অ্যান্ড ইউএস এর ভিতরে। এর মাঝখানে অক্সফোর্ডের একটা ভ্যাকসিন আছে, জার্মানি থেকে একটা ভ্যাকসিন তারা ট্রায়ালে দিয়েছে। তো অনেকগুলো ভ্যাকসিন যেখানে ট্রায়ালে চলছে, এখন এর কার্যকারিতা কতটুকু হবে সেটা কিন্তু আমরা এখনো কিন্তু জানতে পারি। সম্প্রতি যেটা একটু আগে যেটা আলোচনা হলো, ইউএস এর যে ভ্যাকসিনটা, যেটা মডার্না যে ভ্যাকসিনটা এনেছে, যেটা হচ্ছে mRNA-1273, যেটার কার্যকারিতা অ্যান্টিবডি তৈরি করেছে, এবং অ্যান্টিবডি দিয়ে সেটা মাইস লেভেলে দেখা গিয়েছে যে এটা করোনা ভাইরাসকে নিউট্রালাইজ করতে পারে। এখন সেটা কিন্তু মানুষের শরীরে এখনো দেওয়া হয়নি। এই ইনফেক্টেড পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয়েছে, 8 জনকে দেওয়া হয়েছিল অ্যান্টিবডি তৈরি করার জন্য। আর অক্সফোর্ডের ভ্যাকসিনটি আমরা বেশ আগেই প্রথম দিকে সেটা ট্রায়াল দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত এসে গতকাল আমি যে নিউজ পেয়েছি সেটা কিন্তু খুব একটা ভালো ফলাফল দিচ্ছে না, এরকম শোনা যাচ্ছে। আমি জানি না এটা কতটুকু, মানে হয়তো আরো বড় ধরনের ট্রায়াল এটা করতে হবে। তো ভ্যাকসিন ডেভেলপমেন্টটা আমাদের আশা থাকবেই, তবে আমরা আশা করি যে খুব শীঘ্রই চায়না থেকে যে ভ্যাকসিনটি বলা হয়েছে সিনোভ্যাক নামে একটি ভ্যাকসিন তারা বলেছে, চাইনিজ প্রাইম মিনিস্টার গতকালই বলেছেন, আমরা খবরের মাধ্যমে জেনেছি যে এটা সারা বিশ্বে দেওয়া হবে। সেই ভ্যাকসিনটি কিন্তু ভালো কাজ করছে বলে তাদের দাবি। জি, আব্দুর রহমান, আরেকটু আপনার সাথে তথ্য যোগ করতে চাই। যেহেতু ভ্যাকসিন নিয়ে গবেষণার কথা বলছি, একটি তথ্য হয়তো আপনার জানা থাকতে পারে যে ব্রিটিশ আমেরিকান টোবাকো সিগারেট কোম্পানি, তারা তামাকের পাতা থেকে একটি ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়াল শেষ করে তার এফডিএ এর কাছে অনুমোদন চেয়েছে। এই খবরটির সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, এই খবরটি তামাকের পাতা থেকে, আমার অবশ্যই এই খবরটি সম্পর্কে জানা নাই। আমি হয়তো এটা সম্পর্কে আমি ঠিক ভালো বলতে পারবো না, কারণ এটি একটি ভারতীয় গণমাধ্যমের খবর। যাই হোক, সেই বিষয়ে আমি একটু আপনি থাকুন ভ্যাকসিনের আলোচনাগুলোর সাথে। আরেকটি যে বিষয়, আসলে ভ্যাকসিন ওষুধ সেগুলো সময় সাপেক্ষ বিষয়, কিংবা সামনে যেটি কার্যকরীভাবে আসবে তার আগে আমাদের যেই করোনা ভাইরাস প্রতিরোধে যে বিষয়গুলো খুব গুরুত্বের সাথে প্রথম থেকে আলোচনা করা হচ্ছিল, সামাজিক দূরত্ব, নিরাপদ দূরত্ব এবং হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সেই বিষয়গুলোতে একটু ফিরে আসতে চাই। যেহেতু আমাদের লকডাউন শিথিল করা হচ্ছে, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বই কিন্তু আস্তে আস্তে সেই শিথিলতার দিকে যাচ্ছে।
যাচ্ছে, আমি একটু ফিরোজের কাছে যেতে চাই যে যুক্তরাজ্যে আমরা জানি যে লকডাউন ইতিমধ্যে শিথিল করা হচ্ছে এবং সেটি পঞ্চম ধাপ থেকে নেমে চতুর্থ ধাপে রয়েছে যতটুকু আমি খবর নিয়েছি। তা আপনার মাধ্যমে জানতে চাই আসলে সেখানের বাস্তব পরিস্থিতিটি এখন কীরকম, লকডাউন কিভাবে শিথিল করা হচ্ছে? থ্যাংক ইউ আপনাকে জন্য। আপনি কি বলেছেন, আমাদের এখানে লকডাউনটা আস্তে আস্তে শিথিল করা হচ্ছে। লকডাউন শিথিল করার আগে কিন্তু গত মাসের কিন্তু এপ্রিলে 23 তারিখে আমাদের যে সায়েন্টিফিক অফিসার এবং আমাদের প্রাইম মিনিস্টার এবং ক্যাবিনেট, তারা কিন্তু কতগুলো কন্ডিশন সেট আপ করছে এই লকডাউনটাকে শিথিল করতে হবে। তার কন্ডিশনের মধ্যে একটা হলো যে হসপিটাল ইন সিচুয়েশন তারা একটা কন্ট্রোলে আছে ইনফেকশনটাকে ডিল করার জন্য। দ্বিতীয় নাম্বার হলো এটা কনস্ট্যান্ট ওয়ে ইনফেকশন রেট, হসপিটাল অ্যাডমিশন এবং ডেথ রেট কমে যেতে হবে। তারপরে আরেকটা হলো যে হসপিটালে পর্যাপ্ত পরিমাণে সুরক্ষা ব্যবস্থা মজুদ আছে। আর যেটা ফাইনাল একটা কন্ডিশন সেটা হলো যে যদি কোনো সেকেন্ড ওয়েভ যদি হয় সেটাকে ডিল করার মতো তাদের ক্ষমতা ন্যাশনাল হেলথ সার্ভিসের আছে। এই কন্ডিশনগুলো ফুলফিল হলেই আমাদের লকডাউনগুলো শিথিল করার কথা। আমরা অলরেডি কিছু আমরা উন্নতি লক্ষ্য করেছি, যার ফলে আপনি মনে জানে আছে প্রথম দিকে আমাদের যে স্লোগান ছিল স্টে অ্যাট হোম, এটা আমরা কিন্তু এখন চেঞ্জ করে এখন এটা বলা হচ্ছে যে স্টে অ্যালার্ট। এই স্টে অ্যালার্টটার আর এই কার্যকারিতার জন্য একটা গত মাসেই এই 2 সপ্তাহ আগেই একটা 50 পেজের একটা নীতিমালা নির্ধারণ করা হয়েছে। সেই নীতিমালাতে বেসিক্যালি প্রত্যেকটা প্রতিষ্ঠান বা কার্যকেন্দ্রগুলিতে কিভাবে কখন আস্তে আস্তে করে এই রিল্যাক্স লকডাউন থেকে এই লকডাউন থেকে রিল্যাক্স লকডাউন যে প্রবেশ করবে কিভাবে যাবে তার নীতিমালা মানে ভাবে বলা হয়েছে। এবং বর্তমানে আপনি জানেন গোটা ইউকে আমরা এই যে নেওয়া হয়েছে এটা রোড টু রিকভারি বলে এটাকে নাম দেওয়া হয়েছে। এবং এই রোড টু রিকভারি করার পিছনে মেইন যে উদ্দেশ্য এবং লক্ষ্যটা সেটা হলো সরকার এখন একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে বিটুইন ইকোনমিক রিকভারি অ্যান্ড দ্য হেলথ সেফটি, দুটার মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে। এবং আমরা আশা করছি যদি আমাদের এইভাবে কন্টিনিউয়াস যেভাবে কয়েকদিন ধরে আমরা প্রোগ্রেস করেছি এটা যদি এইভাবে চলতে থাকে আমরা আশা করছি যে আমাদের যখন আমাদের ডেথ রেটটা আরো কমে আসবে। এবং এই রিকভারি প্ল্যানের মাপকাঠি হিসেবে আমরা দুইটা জিনিসকে আমরা আইডেন্টিফাই করেছি। একটা হলো আমাদের আর ভ্যালু আপনি জানেন যেটা হলো রিপ্রোডাকশন ভ্যালু, আর একটা হলো যে আমাদের যে আপনার যে টেস্ট অ্যান্ড এই তিনটা আমরা রেকর্ড করছি। আমাদের আর ভ্যালু যেটা হলো যে আপনার নাম্বার অফ ইনফেক্টেড পারসন হি ক্যান ইনফেক্ট দি নাম্বার অফ পিপল, সেটা একটা ব্যাপার। একটা হলো যে আমাদের যে 3T টেস্ট, ট্রেস এন্ড ট্র্যাক, এটার মাধ্যমে আমরা কেসগুলোকে আইডেন্টিফাই করছি এবং তাদেরকে ট্রিটমেন্ট ব্যবস্থা করছি। আবু ফিরোজ, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি আসলে ধীরে ধীরে যে শিথিলতার দিকে যাওয়া হচ্ছে সেটি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিকভাবেই সেই ধাপগুলো অনুসরণ করছে যুক্তরাজ্য। আবু ইউসুফ ফকির, আমি একটু সেই প্রসঙ্গে আসতে চাই। যুক্তরাজ্যের বাস্তবতা আর বাংলাদেশের বাস্তবতার মধ্যে নিশ্চয়ই অনেক পার্থক্য রয়েছে, আর্থসামাজিক বাস্তবতা সব দিক থেকেই। তো বাংলাদেশের বাস্তবতার আলোকে আসলে যেভাবে আমাদের দেশে লকডাউন শিথিল করা হয়েছে জীবন জীবিকার প্রয়োজনে, তো সেখানে এখন তো মানুষের মধ্যে সংক্রমণ বাড়ছে, সেই বিষয়টিও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। সেই বিবেচনায় আসলে আপনারা কতটুকু বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ নিচ্ছেন আগামী দিনের জন্য যাতে এই সংক্রমণ কমানো যায়? না, আমরা যেটি করেছি যে লকডাউন আস্তে আস্তে তুলে নিতে হবে, এটি সত্যি। তো সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা নীতিমালা আছে। সেই নীতিমালায় ধরেন আপনার প্রতিটা সেক্টর কিভাবে চলবে, একটা সেলুন কিভাবে চলবে, একটি হোটেল কিভাবে চলবে, একটি গার্মেন্টস কিভাবে চলবে, এই নীতিমালাগুলো কিন্তু আমাদের দেওয়া আছে। তারপরে প্রতিটা জায়গায় কিন্তু আপনি একজন লোক একটি মার্কেট বা যে কোনো জায়গায় ঢোকার সাথে সাথে যদি আপনি থার্মাল স্ক্যান বা থার্মাল গান দিয়ে যদি আপনি তার টেম্পারেচার দেখে নিতে পারেন, প্রথম সে হাত ধুয়ে নিবে। এই যে প্রতিটা জিনিস যদি আমরা ফলো করি, আশা করি আমাদের ঝুঁকিটা অত মাত্রায় থাকবে না। আর সরকার যাই করুক, পাশাপাশি প্রতিটা লোককেও সচেতন হতে হবে। আমি চেষ্টা রাখবো যাতে আমার মাধ্যমে, যাতে আমি একটি মার্কেটে গেলাম,
সেখানে যাতে আমি রোগ নিয়ে না আসি, আমাকে সচেতন হতে হবে। সরকার তো তার নীতিমালা করবে এবং সেগুলা চেষ্টা করবে নীতিমালা। অনেক সময় দেখবেন আপনি গায়ের উপরে এসে অন্য একটি লোক পড়তেছে, তো আপনি নিজেই সরে যান, সে হয়তো খেয়াল করতেছে না বাজারে যে এই জিনিসগুলা সরকার যেমন নীতিমালা করবে, যেহেতু আমাদের একটি জনবহুল দেশ এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা, এই জন্য আমাদের প্রতিটা লোককেই আরও সচেতন হতে হবে। জি, আবু ইউসুফ ফকির, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর আব্দুর রহমান আপনার কাছে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, খুব সংক্ষেপে শুনতে চাই বাংলাদেশের আসলে সামনে এখন কোন পথ খোলা আছে এই সংক্রমণ কমানোর জন্য? এখন সংক্রমণ বাংলাদেশে কমানোর জন্য আমি প্রথম থেকেই বলবো যে আমাদের দেশের সংক্রমণ কতটুকু আমরা বুঝতে পারছি না, কারণ আমরা সেই পরিমাণ কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ টেস্ট করিনি। তবে আমরা যদি মৃত্যুহার দেখি, মৃত্যুহার দেখলে এটা আমাদেরকে অবশ্যই বলতে হবে যে উন্নত বিশ্বের অনেক জায়গা থেকে আমরা অনেক ভালো আছি মৃত্যুর হার দেখলে। তো সেটা বিভিন্ন কারণে থাকতে পারে। একটা হতে পারে, প্রথম দিকে আমরা শুনেছি যে আমাদের টেম্পারেচার হিউমিডিটি, সে বিষয়ে কিছু গবেষণাও আছে, সেটা একটা কারণ হতে পারে। অন্যান্য ইমিউনিটির ব্যাপারে হতে পারে। ইমিউনিটি অনেকে বলে থাকে আমাদের ইমিউনিটি ভালো, কিন্তু আমি অবশ্যই এটার সঙ্গে পুরোপুরি একমত নই। তবে এখন যে পরিস্থিতি, সংক্রমণ যেভাবে বেড়ে চলছে, আমার মনে হয় সংক্রমণ কমানোর জন্য অবশ্যই আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের ভিতরে সমন্বয় থাকতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অন্য মন্ত্রণালয়গুলো যদি একসঙ্গে মিলে না কাজ করে এবং প্ল্যানিং যেটা করা দরকার, সেই প্ল্যানিং এর ভিতরে আমাদের একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। জি, ডক্টর আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের সময় শেষ, সেই জন্য আলোচনা শেষ করতে হচ্ছে। আমরা আশা করি সমন্বয়ের মাধ্যমে, সবার সাথে সমন্বয়ের মাধ্যমে সরকার সঠিক সিদ্ধান্ত নেবেন এবং উন্নত বিশ্বের অভিজ্ঞতা কাজে লাগাবেন এবং সেই অনুযায়ী বিজ্ঞান ভিত্তিকভাবে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য করণীয়গুলো নির্ধারিত হবে। আমরা সেই প্রত্যাশাই করছি। প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা এই করোনা ভাইরাস সম্পর্কে। যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে আমাদের ইমেল করতে পারেন covid19@ntvbd.com এই ঠিকানায়। এছাড়া অনলাইনে এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে পারুন www.ntvbd.com এই ঠিকানায়। আর এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।